নমস্কার, আমি ঋষিকেশ ঘোষ। পজিটিভ বার্তার সৌজন্যে পরিচালিত আজকের এই বিকাশ টক্স অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন। আজকে আমরা আমাদের এই আলোচনাকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য পেয়ে গেছি আমাদের একদম বিশিষ্ট শিক্ষাবিদ অমিয় কুমার দাস মহাশয়কে। নমস্কার স্যার। নমস্কার। আমি নমস্কার। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই স্যারের কাছ থেকে স্যারের পরিচয়টা একটু জেনে নেব। স্যার প্লিজ। আমি অমিয় কুমার দাস। আমি যুক্ত আছি শিক্ষার বিষয়ে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজে মেকানিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে আমি বিগত 2010 সাল থেকে এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমি যুক্ত আছি। বাহ, দীর্ঘ 2010 সাল থেকে আছেন, তার মানে নিশ্চয়ই ওই প্রতিষ্ঠানের সঙ্গে আপনার একটা দীর্ঘ সম্পর্কও রয়েছে, নিশ্চয়ই তার উত্থান পতন অনেক কিছুই জানেন আপনি। একটু যদি আমাদের শ্রোতা বন্ধুদের আপনার ইনস্টিটিউট সম্পর্কে, তার যে জার্নি সামান্য এটা যদি শোনাতেন। আচ্ছা, অবশ্যই। আমি প্রথমেই বলি, আমাদের স্বাধীন ট্রাস্টের অন্তর্গত শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক প্রথম পথ চলা শুরু হয় 2010 সালের 15ই আগস্ট থেকে। তো আমরা বিশেষ করে আমি সেই প্রথম দিন থেকেই আছি, মেকানিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছি। আমাদের সেই ছোট্ট কলেজটা আজকে 2024 সালে এসে দেখতে খুব ভালো লাগে। এখন বর্তমান যে পরিস্থিতি এবং সেই 2010 সালের যে পরিস্থিতি, পুরো সে জায়গাটা একটা পুরো ফাঁকা মাঠ ছিল। তো সেখানটাতেই গড়ে উঠেছিল ছোট্ট এই শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজটি। প্রথম আমাদের সেখানে মনে পড়ে আমার 2014 সালের প্রথম 114 জন মাত্র স্টুডেন্ট ছিল, 5টা শাখায়। এর মধ্যে রয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, আর আপনার সার্ভে ইঞ্জিনিয়ারিংটা পরে যুক্ত হয়েছিল। তো এই 5টি শাখার মোট ছাত্র সংখ্যা ছিল 114 জন। তো সেখান থেকে শুরু। আজকে আমাদের পরবর্তীকালে সেটা আমাদের ডেভেলপ হয়। তো ডেভেলপের ফলে আজকে দেখা যাচ্ছে যে কি, বিশেষ করে মেকানিক্যাল ডিপার্টমেন্টের সেখানে 3টে ব্রাঞ্চ তৈরি হয়েছে, ইলেকট্রিক্যালেরও 3টে ব্রাঞ্চ রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং 3টে ব্রাঞ্চ রয়েছে। এগুলো বিশেষ করে ছাত্রছাত্রীদের যে পড়াশোনার যে আগ্রহ, সেই বিশেষ করে একটা সময় এমন এসেছিল, সেখানে আমরা এই এসআইপিতে আমরা আগ্রহী স্টুডেন্টদেরকে আমরা মানে সিট দিতে পারা যেত না। তো সেই অবস্থা থেকে আমাদের এই ব্রাঞ্চগুলো আস্তে আস্তে বেড়ে যায়। তো বর্তমানে আমাদের এই পরিস্থিতি, এবং তার সঙ্গে সঙ্গে এসআইপি যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা চলার পাশাপাশি আমাদের মাননীয় প্রেসিডেন্ট মলয় স্যারের উদ্যোগে আদার্স যে ব্রাঞ্চগুলি রয়েছে আমাদের স্বাধীন ক্যাম্পাসে বা এসআইপি ক্যাম্পাসে, প্রথমেই যুক্ত হয়, তার পরবর্তী ক্ষেত্রে যুক্ত হয় ডিএড বিএড, তার পরবর্তী ক্ষেত্রে আইটিআই, পরবর্তী ক্ষেত্রে মেডিকেলের যে সেক্টরে আমরা কাজ শুরু করা হয়েছিল, মেডিকেল সেক্টরে যে সমস্ত নার্সিং ইনস্টিটিউটগুলি, প্যারামেডিকেল, ফার্মাসি কলেজ, এবং পরবর্তী ক্ষেত্রে এমবিবিএস কলেজ। বর্তমান অবস্থা এইটুকু। অনেক ধন্যবাদ। আমরা শুনে নিলাম আপনার মুখ থেকে, কারণ দীর্ঘ সময় পথ চলা শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের প্রায় 15 বছরের বেশি বললেন আপনি। মাত্র 100 সামথিং স্টুডেন্টকে নিয়ে চলেছিল সেটার, আজকে আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি যে আজকে তার কতটা সফলতা। তো স্যার, আমার একটু আপনার কাছে ব্যক্তিগতই প্রশ্ন, যে জীবন জীবিকার জন্য আরো অনেক পথ ছিল, আপনি কেন কারিগরি শিক্ষাকেই বেছে নিলেন? এটা দেখুন, দর্শকদের আমার ব্যক্তিগত মতামত বলতে, আমার ছোটবেলা থেকে, যেমন দেখবেন প্রত্যেকটা বাচ্চা শিশুর একটা মানসিকতা থাকে জন্মের পরে থেকেই, ইনবর্ন বলা যেতে পারে এটাকে। কারোর টেকনিক্যাল দিকে বিভিন্ন ইলেকট্রনিক্স কোনো সামগ্রী নিয়ে তার খুটখাট করতে ভালো লাগে, আমরা বাড়ির মধ্যে যেটা দেখে থাকি। কোনো বাচ্চার একটু গান বাজনার দিকে ন্যাক থাকে। তো সেই রকমভাবেই জাস্ট আমিও সেইভাবেই বড় হয়ে উঠেছিলাম, এবং আস্তে আস্তে টেকনিক্যালটাকে এত ভালোবাসে ফেলেছিলাম। তো নিজেও আমি টেকনিক্যাল এডুকেশন নিয়েও পড়াশোনা করেছিলাম। তার পরবর্তীর ক্ষেত্রে এটাই আমার জীবন জীবিকার একটা রাস্তা হিসেবে। এবং এটা আমি প্রথম যখন পেছনের কথা একটু যাই, প্রথম যখন আমি একদিন বাড়ি বসে আনন্দবাজার পেপারে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখছি ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের, শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক। তো এইটা আমি শুনে প্রথমে একটু অবাক হয়ে গেছিলাম, যেহেতু আমাদের কাছাকাছি একটা ইউনিভার্সিটি রয়েছে, আপনারা সকলেই জানেন, বিশ্বভারতী ইউনিভার্সিটি। তো জায়গাটার নাম হচ্ছে শান্তিনিকেতন। তো আমি ভেবেছিলাম যে হয়তো শান্তিনিকেতনের বিশ্বভারতীর আন্ডার ইউনিভার্সিটির কোনো একটা ব্রাঞ্চ এটা খোলা হয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা। তো আমি এই খবরটি
আনন্দবাজার পত্রিকাতে দেখার পরই সঙ্গে আমি যেখানে পাস আউট হয়েছি, আমি বিশ্বভারতী থেকে পাস আউট হয়েছিলাম। তো আমি সেখানে আমার সিনিয়র দাদাদেরকে বা আমার স্যারদেরকে আমি ফোন করি। তো স্যাররা তখন এটার সম্পর্কে কিছু বলতে পারেনি, যে না আমাদের এখানে সেরকম ধরনের তো কোনো পরিকল্পনা হয়নি বা আদার্স কোনো ব্রাঞ্চ হয়নি যে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক নামে। তার পরবর্তী ক্ষেত্রে আমি যেখানে অ্যাডভাইস ফোন নাম্বার ছিল, সেই ফোন নাম্বারে আমি কন্ট্যাক্ট করাতে ওনার সঙ্গে আমি ব্যাপারটা পরিষ্কার হলাম যে না, জায়গাটি এখানে, এবং এখানে নামটা দেওয়া হয়েছে শান্তিনিকেতন ইনস্টিটিউট এবং পলিটেকনিক এটা। তো সেখানে আমি আসি ইন্টারভিউ ভাইবার জন্য, ওয়াক ইন ইন্টারভিউ হয়েছিল। তো সেখানে আমার সুযোগ হয় মেকানিক্যাল ডিপার্টমেন্টের। তো সেখান থেকেই আমার কর্মজীবন শুরু প্রথম। তো সেখানে যেহেতু ছোটোবেলা থেকে ভালোবাসতাম এই সেক্টরটাকে, তো আজও পর্যন্ত সেই অবস্থাতেই রয়েছি। এবং আমার যে বিগত আমাদের প্রথম ব্যাচ সেখান থেকে পাস আউট হয়েছিল 2013 সালের প্রথম ব্যাচ। 2010 সালের অ্যাডমিশন, পাস আউট ব্যাচ ছিল 2013 সালের ডিপ্লোমা পাস আউটের স্টুডেন্টদের। তো সেই সমস্ত স্টুডেন্টদের এই যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমি যখন প্র্যাকটিক্যালি ঢুকে যাই, তো বিশেষ করে আজকের কথা বলি, আজকে আমাদের শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের যে ডিপার্টমেন্টগুলি রয়েছে, 6টি ডিপার্টমেন্টের মধ্যে মেনলি দেখুন, যেহেতু টেকনিক্যাল এডুকেশন, তো টেকনিক্যাল এডুকেশনের মেন বেসটাই হচ্ছে ল্যাব এবং ওয়ার্কশপ। তো এই ল্যাব এবং ওয়ার্কশপের যে ইকুইপমেন্টস বা মেশিনারির যে দরকার হয়, সেই প্রয়োজনীয়তাটা আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার প্রথম থেকে শুরু থেকে আজও পর্যন্ত আমাদের যতটুকু দরকার যে কোনো ডিপার্টমেন্ট রিলেটেড ল্যাবের বা ওয়ার্কশপের মেশিনারি বা ইকুইপমেন্ট, এগুলি উনি সরবরাহ করে গেছেন, আমাদেরকে সাপ্লাই করে গেছেন। তো যে কারণে আমার আজও পর্যন্ত এতই ভালো লাগে যে আমরা কোনো স্টুডেন্ট এখনও পর্যন্ত বলতে পারে না যে স্যার বা ম্যাম আমরা এই ইকুইপমেন্টটা আমরা দেখতে পেলাম না বা চিনতে পারলাম না, আমরা ইউটিলাইজ করতে পারলাম না আমাদের অ্যাকর্ডিং সিলেবাস। তো সেই মেশিনারি বা ইকুইপমেন্ট অল ওভার 6টা ডিপার্টমেন্টের মধ্যে আজও পর্যন্ত আমাদের অ্যাভেলেবেল রয়েছে। এবং তার সাথে সাথে আমার আরও বেশি ভালো লাগে এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে আজও যুক্ত থাকার জন্য, যে আমরা যেহেতু টেকনিক্যাল এডুকেশন, এর মধ্যে যেটা মডার্ন যে টেকনিকগুলো ইকুইপমেন্টস বলুন, ল্যাব থেকে শুরু করে ওয়ার্কশপ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা সমস্তটা অ্যাভেলেবেল পাই। এবং স্টুডেন্টদেরকেও আমরা সেইটা ব্যাপারটা, তারা থিওরিটিক্যাল পার্টের পাশাপাশি তারা যে প্র্যাকটিক্যাল বা ল্যাব প্র্যাকটিস বা ওয়ার্কশপ প্র্যাকটিস, এই জায়গাটা তারা খুব সম্পূর্ণভাবে আমরা তাদেরকে ফুলফিল করতে পারি। তো সেই জন্য এই টেকনিক্যাল এডুকেশনটাকে আমি বিশেষ করে ব্যক্তিগত, যেটা আমাকে প্রশ্ন করলেন, আমি আজও পর্যন্ত ভালোবাসি এবং আগামী দিনে এইভাবেই থেকে যাব ভাবছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কথা প্রথম ধরে বলি যে আপনি কিন্তু মূলত শান্তিনিকেতনের শান্তির খোঁজের আশায় এসেছেন, মানে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজ শান্তির খোঁজ পাবেন বলেই এসেছেন, একটা মোহ ছিল ছোট। যাই হোক, ঠিক আছে স্যার, আপনাকে একবার বলবো আমি যে নিশ্চয়ই আপনি যে দীর্ঘ প্রায় 15 বছর ধরে একটা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন, এবং এই 15 বছরে আপনার হাত ধরে অনেক শিক্ষার্থী, মানে বিশেষত কারিগরি শিক্ষা বা আমাদের এই যে পলিটেকনিক স্টুডেন্ট যারা পাস আউট হয়েছে, তারা অনেকেই প্রতিষ্ঠিত। তো স্যার, আমি আগামী প্রজন্মের যারা পড়ুয়া আছে, যারা সদ্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার মুখ থেকে আমি জানতে চাবো, তাদেরকে কেন আমি বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কারিগরি শিক্ষাটাকেই বেছে নিক, এই সম্পর্কে যদি আগামী প্রজন্মের জন্য। আচ্ছা দেখুন, বলি অ্যাকচুয়ালি কারিগরি শিক্ষাটা হচ্ছে যেটা হাতে কলমে শিক্ষা, এর প্র্যাকটিক্যালটা মেন বেস হচ্ছে। থিওরিটিক্যাল নলেজ তার থাকতেই হবে, তার থেকে সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু টেকনিক্যাল এডুকেশন, তাকে আমরা কতটা তাকে প্র্যাকটিক্যালি আমরা এক্সপার্ট করতে, স্কিল তৈরি করতে পারছি। তো এই সাথে সাথে দেখা যাচ্ছে কি, মানে বর্তমান দিন বা আগামী দিন বা বিগত দিন, টেকনিক্যাল এডুকেশন দেখবেন আমরা আমাদের সমাজ জীবনের সঙ্গে বা পারিবারিক জীবনের সঙ্গে সবসময় জড়িয়ে রয়েছে। আমরা সকালবেলায় উঠে যখন একটা সুইচে হাত দিচ্ছেন, তো আমরা সেখানে টেকনিক্যালি যে ফিল্ডগুলো আমরা ব্যবহার করছি, এটা বিগত দিনে ছিল, বর্তমানে রয়েছে, আগামী দিনেও থাকবে আমার বিশ্বাস। আমাদের জীবনের এগুলো প্রয়োজনীয়তা রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি, যে পাস আউট যে ছাত্রছাত্রী, আপনি যেটা বলতে চাইছেন, পাস আউট ছাত্রছাত্রীদের কর্মজীবনে প্রবেশ করার একটা খুব বড় রকম সুযোগ এই টেকনিক্যাল এডুকেশন পাস আউট হয়ে যাওয়ার পরে। তার পাশাপাশি হচ্ছে কি, আমাদের সব থেকে আমরা যেভাবে শিক্ষাদান করি, আমাদের এইটা স্যারের কাছ থেকে আমরা পেয়েছিলাম, আমাদের মাননীয় মলয় স্যারের কাছ থেকে, যে স্টুডেন্টদেরকে মাল্টি স্কিল নিয়ে আসা।
একটা স্টুডেন্ট শুধুমাত্র টেকনিক্যাল যে ভাগগুলো রয়েছে, যে ডিপার্টমেন্টগুলো বললাম, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই সমস্ত যে ভাগগুলো রয়েছে বিভিন্ন বিভিন্ন, তো একটা স্টুডেন্টের মধ্যে মাল্টি স্কিল যদি থাকে, তো আমরাও সেটা সবসময় আমরা স্টুডেন্টদেরকে এই 3টে বছরের কোর্স, যেটা ডিপ্লোমা কোর্সের সঙ্গে আমি যুক্ত রয়েছি, 3টে বছরের কোর্স, তো এই 3টে বছর ফার্স্ট ইয়ার টু একদম থার্ড ইয়ার আমরা তাকে মাল্টি স্কিল দেওয়ার চেষ্টা করছি বা আমরা দিয়ে থাকি। যে কারণে হচ্ছে কি, স্টুডেন্টরা পাস আউটের পর তারা যে কোনো কোম্পানি বলুন, যে কোনো ইন্ডাস্ট্রি বলুন, যে কোনো প্ল্যান্টে বলুন, এরা দক্ষভাবে সেই জায়গা থেকে জয়েন করতে পারছে এবং জয়েন করার পাশাপাশি তারা কি করছে, বাকি কর্মজীবনটা সেখানে দক্ষতা তার দেখাতে পারছে। এর থেকেও বড় কথা হচ্ছে আমরা যেটা এন্টারপ্রেনার যে কথাটা বলা হয়, সেলফ যেটা ডিপেন্ডেন্ট হওয়া, সেই সেলফ ডিপেন্ডেন্টের জায়গাটাতে আমাদের স্টুডেন্টদের একটা বড় ইফেক্ট আসছে। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে, আমার নলেজেই রয়েছে, আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে আফটার পাস আউট তারা আদার স্টেটে যে কাজ করার যে প্রবণতা, এই প্রবণতা থেকে সরে এসে তারা কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের কোনো একটা ওয়ার্কশপ তৈরি করলো। আমার জানা রয়েছে এরকম, আমার কাছের শহর বোলপুরের কাছাকাছি, বোলপুরেই মধ্যেই আমার বেশ কিছু এক্স স্টুডেন্ট তারা নিজস্ব ওয়ার্কশপের ওপরে বেশ করে কাজ করছে। সাপোজ টেকনিক্যাল এডুকেশনের মধ্যে যেমন ধরুন মেকানিক্যালের স্টুডেন্ট, তারা একটা বড় ওয়ার্কশপ করে তারা বিভিন্ন 2 হুইলার্স বলুন, 4 হুইলার্স বলুন, এর যে রিপেয়ারিংয়ের কাজ, এই সমস্ত কাজগুলো তারা করছে। সিভিল ডিপার্টমেন্ট বলুন, ইলেকট্রনিক্স বলুন, ইলেকট্রিক্যাল বলুন, প্রত্যেকেই এই যে প্রবণতাটা তারা উৎসাহিতরা হচ্ছে। এবং এই যে আমাদের যে ফিডব্যাক, এই ফিডব্যাকটা আগামী প্রজন্মের যে স্টুডেন্টরা আসছে তারা এই ফিডব্যাকটা জানার পরে আমাদের এই এসআইপিতে তাদের পড়াশোনা করার যে আগ্রহ, এটা পরস্পর মানে দিনের দিন আমাদের বেড়েই যাচ্ছে বা আমরা এই ফিডব্যাকটা পাচ্ছি। ধন্যবাদ স্যার। এটা খুব দরকার, কারণ আজকের দিনের শিক্ষার্থীদের কাছেও কিন্তু একটা প্রশ্ন বড় মাপের মানে শিক্ষার্থীদের কাছে থেকে যায় যে তারা একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে জীবন জীবিকা তাগিদে বলুন বা ভালো লাগার ক্ষেত্রে তারা কোন পথ বেছে নেবে। তো আমরা নিশ্চয়ই আমাদের আগ্রহী শিক্ষার্থীদেরকে যারা আছে আমাদের দর্শকবৃন্দ বলতে পারবো যে কেন তারা আগ্রহ প্রকাশ করবে কারিগরি শিক্ষার দিকে ঝুঁকে পড়ার জন্য। তো ধন্যবাদ স্যার এই প্রশ্নের উত্তরটা যথাযথ দেওয়ার জন্য। আচ্ছা, স্যারের কাছে একটা প্রশ্ন আমি রাখছি একটু গভীরে বলার জন্য, কারণ এটার সঙ্গে অনেক কিছুই জড়িত থাকে, যে সামাজিক এবং অর্থনৈতিক পরিকাঠামো উন্নতিতে আমাদের যে প্রযুক্তিবিদ্যা সেটা কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনি বললেন, কিন্তু আমি একটু ভেতরেই যাচ্ছি, কারণ এখানে দুটো জিনিস প্যারালালি থাকছে, সামাজিক বিকাশ এবং অর্থনৈতিক পরিকাঠামোর যে উন্নয়ন, সেখানে কারিগরি শিক্ষার অবদানটা একটু যদি বলতেন। এই জায়গায় দেখুন, কারিগরি শিক্ষা যেটা আমি বললাম, যে ছাত্রছাত্রীরা পাস আউটের পরে তারা প্রথম কথা হচ্ছে তারা একটা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারছে। এটাই সব থেকে বড় কথা, যে তার দেখা যাচ্ছে একটা নিডি ফ্যামিলি থেকে উঠে আসছে, বিলং করছে যে স্টুডেন্টটা। আমাদের এখানে তার সেমিস্টার ফিজটুকু 3 বছরের বা হয়তো যাতায়াতের খরচটুকু দিয়ে তার যে গার্জেনরা সেই স্টুডেন্টটাকে ডিপ্লোমা পাস আউট করানোর চেষ্টা করছে, তাদের একটা উদ্যোগ, তাদের গার্জেনদের, পেরেন্টসদের। তো দেখা যাচ্ছে কি, যে সেই ফ্যামিলি থেকে এই স্টুডেন্টটা পাস আউট হয়ে যাওয়ার সাথে সাথেই সে তার কর্মজীবনে প্রবেশ করতে পারছে। তাহলে দেখা গেল কি, যে লেভেলটা অ্যাকচুয়ালি ডিপ্লোমার লেভেলটা হচ্ছে আফটার মাধ্যমিক। তো বর্তমান দিনে এখন দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা আফটার মাধ্যমিক পাস আউটের পরে ডিপ্লোমা শিক্ষার সঙ্গে যুক্ত হয় না। তারা বাকি 2 বছর 11-12 যে কোনো শাখা থেকে, আর্টস বা সায়েন্স বা কমার্স থেকে, তারা উচ্চ মাধ্যমিক পাসটা করার পরে ম্যাক্সিমাম স্টুডেন্টরা আসে। এটা বিশেষ করে আমি যেটা দেখি। তো সেই জায়গায় হচ্ছে কি, যে 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস করার পরে পরে বাকি 3টে বছর আমাদের এই পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করার পরে সেই ছাত্রটা বা সেই ছাত্রী হচ্ছে কি সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে। তার সাথে সাথে হচ্ছে কি, সে তার ফ্যামিলিটাকে যে ফিনান্সিয়াল যে সাপোর্ট, সে খুব তাড়াতাড়ি ফিনান্সিয়াল সাপোর্ট তার ফ্যামিলিকে দিতে পারছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে সেই ফ্যামিলিটা দেখা গেল যে সেইভাবে তার ফিনান্সিয়াল যে ডেফিসিয়েন্সি হয়তো যেগুলো ছিল, সেই জায়গাটাতে সে তার সেটা ফুলফিল করতে পারছে। এবং সেই সাথে সাথেই তার যেটা বললাম আমরা, যে সে স্বয়ংভর হওয়ার যে প্রবণতা, যে নিজের পায়ে কিছু দাঁড়িয়ে কিছু করার, এটা হওয়ার পাশাপাশি হচ্ছে কি, সে দেখা যাচ্ছে যে একজন স্টুডেন্ট সে একটা ওয়ার্কশপ তৈরি করলো, সেখানে দেখা যাচ্ছে যে তার আরও 8 জন বা 10 জন স্টাফের দরকার সেখানে। তো সেখানে কিন্তু
দেখুন এখান থেকে বোঝা যাচ্ছে যে সে নিজে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, তার পাশে পাশে কিন্তু 9 জন বা 10 জনের কিন্তু কর্মসংস্থানের সে ব্যবস্থাটা করে দিতে পারছে। তারই ওয়ার্কশপে সে কাজ করছে। তারা সেখান থেকে হয়তো প্রাইমারি স্টেজটা সেখানে কাজ করতে পারছে, কাজ করা হচ্ছে, শেখার পরে সে নিজেকে আরও ডেভেলপ করে সে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে, যেটা আমাদের এই ইঞ্জিনিয়ারিং লেভেলের সেক্টরে দেখা যায়। আমাদের আদার্স যেটা বলছি, যেটা হয়তো স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে না যুক্ত থেকে হয়তো কোনো প্ল্যান্টে গিয়ে সে যুক্ত হলো, কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে যুক্ত হলো, সেখানে থেকে করার পাশাপাশি হচ্ছে কি দেখা যাচ্ছে যে 6 মাস বা 1 বছর বা 2 বছরের যে এক্সপিরিয়েন্সটা সেখান থেকে গ্রো করছে সেই স্টুডেন্টটা, তখন দেখা যাচ্ছে তার যে আর্নিং যে লেভেলটা এবং তার যে পোস্ট, দুটোই বলা যেতে পারে পাশাপাশি, দুটোরই পুরোপুরি একটা ডেভেলপ আস্তে 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 হয়ে যাচ্ছে তার এক্সপিরিয়েন্সটা। এগুলো মানে আমরা বিশেষ করে যেটা ফলো করে আমি দেখেছি, মেডিকেল এডুকেশন এবং টেকনিক্যাল এডুকেশন, এই দুটোর মধ্যে সব থেকে বেশি দেখা যায় যে এক্সপিরিয়েন্সটা সব থেকে বেশি কাজে লাগে। তো আমরা যে সমস্ত স্টুডেন্টকে, আমাদের যেমন ধরুন একটা নির্দিষ্ট প্লেসমেন্ট সেল রয়েছে, তো প্লেসমেন্ট সেল দ্বারা যে সমস্ত স্টুডেন্টকে আমরা প্লেসড করছি, তো সেখানকার ফিডব্যাক কেমন আসছে সেখানে দেখা যাচ্ছে জাস্ট আমি যেটা বললাম যে 6 মাস অথবা 1 বছরের এক্সপিরিয়েন্স হওয়ার সাথে সাথে কিন্তু সেই স্টুডেন্টটার পুরো ইনকাম লেভেল থেকে শুরু করে বাকিটা কিন্তু তার আস্তে আস্তে বাড়তেই যাচ্ছে। তো সেই জায়গাতেও দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট একটা কোম্পানিতে গিয়ে এমন একটা পোস্টে গিয়ে পৌঁছে যাচ্ছে 3 বছর পর বা 5 বছর পর, সে আরও 5 জনকে আমাদের এখান থেকেই বা আমাদের তার যে কলেজ যেখান থেকে সে পাস আউট করেছে, বিশেষ করে কয়েকদিন আগেই, জাস্ট এক্সাম্পল কয়েকদিন 3-4 আগেই তার কোম্পানির পুরো প্রোফাইল দিয়ে উনি, সেই ছেলেটা আমারই স্টুডেন্ট, আমাদের পাস আউট স্টুডেন্ট, তো সেই স্টুডেন্ট আমাদের টিপিও সেলকে বলছে যে আপনার এখান থেকে পাস আউট আগ্রহী স্টুডেন্টদেরকে পাঠান, আমার কোম্পানিতে রিক্রুটমেন্ট রয়েছে এবং সেটা আমার হাত দিয়ে রিক্রুটমেন্ট হবে। তো দেখা যায় যে এই যে জায়গাটা আসছে আস্তে আস্তে আমাদের এখান থেকে পাস আউট টেকনিক্যাল এডুকেশন থেকে পাস আউট হয়ে যাওয়ার পরে মেন যেটা ডেভেলপের যে ব্যাপার সেটা হচ্ছে দেখবেন মেন নির্ভর করছে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা। তো ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটাকে আমরা যখনই ডেভেলপ করতে পারছি, সেখানে সমাজ বলুন বা তার পারিবারিক জীবনটাই বলুন, দুটোকেই আমরা ডেভেলপ করতে পারছি। একদম সঠিক কথা। খুব সুন্দর, কারণ এটা একটা আগ্রহের দিক যে যে কোনো কাজের পিছনে আমাদের একটা কল্পনা বা ফল পাওয়ার একটা আশা আমরা করেই থাকি। তো এই যে প্রযুক্তিবিদ্যা শিক্ষার এটার যে ভ্যালুটা আপনি জানালেন, বিশেষত ফিনান্সিয়াল সাপোর্টের জায়গাটা, অবশ্যই কখনোই সেই সমস্ত শিক্ষার্থীদেরকে, আপনার কথা নিরিখে আমি বলি যে তাদেরকে মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে কে আমায় জব দেবে বা কার কোম্পানিতে গিয়ে একদম আমি কার অফিসে গিয়ে জবের অপেক্ষায় করা নাড়বো। এটা একটা খুব পজিটিভ সাইন যে সে নিজেই উদ্যোগ নিয়ে নিজের তো বটেই, পাশাপাশি আরো 10 জনের জীবন জীবিকার একটা সুরাহা সে সংস্থান করতে করতে পারে। পারছি। খুব ভালো লাগলো স্যার। আমি বলবো আমাদের শ্রোতা বন্ধুদের যে আমরা প্রতিদিন কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম তথা আমাদের পজিটিভ বার্তার সৌজন্যে এই যে বিকাশ টক্স শো, এখানে আমরা মূলত একটা দেখতেই পাচ্ছেন যে আমরা লাইভ সম্প্রসারণ করছি, এই বিষয়গুলিকে একটা লাইভ প্যানেলের মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই অনুষ্ঠানে যেমন থাকছেন শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষক সমাজের যারা সব থেকে সম্মানের স্থানে বসবাস করেন বা পর্যায়ে থাকেন, এবং থাকছেন বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ থেকে শুরু করে আমাদের স্বনামধন্য চিকিৎসকরাও, প্রত্যেকেই কিন্তু তাদের অভিজ্ঞতার কথা, তাদের নিজের সেক্টরের কথা আমাদের সামনে তুলে ধরছেন। আমি বলবো যে আপনারা অনুষ্ঠানটাকে আমাদেরকে উৎসাহ প্রদান করুন, আপনারা সঙ্গে থাকুন, আমরা আছি, প্রতি মুহূর্তেই থাকি। আমরা এভাবেই কিন্তু সকলের সমন্বয়ে কাজগুলিকে, আমাদের কর্মপন্থগুলোকে এগিয়ে নিয়ে যাব। আমি স্যারকে একবার শেষ মুহূর্তের জন্য একটা প্রশ্ন করব যে আপনি দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন আমাদের এই যে কারিগরি শিক্ষাতে, তো কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের কাছে সরাসরি এই মুহূর্তে কি রকম ভাবে আপনারা পৌঁছে দিচ্ছেন, মানে যদি কোনো স্ট্র্যাটেজি বা কোনো পদ্ধতি থাকে, তার কোনো যদি স্পেশাল কোনো মাধ্যম থাকে সেই সম্পর্কে। এটা সম্পর্কে আমি যদি বলতে হয় যে দেখুন, এইটা আমরা বিশেষ করে আমরা এই ট্রাস্টের সঙ্গে যারা যুক্ত আছি, এখানে আমরা একটা প্রত্যেকটা বিষয়, দেখুন প্রত্যেকটা বিষয় একটা সুপরিকল্পিতভাবে পরিচালিত হয়। তো সেখানের মধ্যেই এডুকেশন হাব আমাদের একটা পরিচালনা হয়। তো যে এডুকেশন হাবের মাধ্যমে আমরা সমস্ত শিক্ষা ব্যবস্থাটা থেকে একত্রিত করে আমরা স্টুডেন্টের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। একদম সেটা যে সমস্ত শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলো সবটাকে সমন্বয় করে সেখানে একজন প্রাইভেট টিউটারও হতে পারেন, তার কাছেও আমাদের এই যে সদর্থক যে বার্তাগুলো, যে আমরা স্টুডেন্টদেরকে
কোন কোন শিক্ষা আমরা এখান থেকে দিতে পারি, কোন শিক্ষার পিছনে কি ফিউচার রয়েছে, এই যে মেসেজগুলো ম্যাক্সিমাম এখনকার সমাজে দেখা যায়, যেটা বিগত দিনেও ছিল বা বর্তমানেও রয়েছে, এখনকার সমাজে দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা গার্জেনদের কাছে সঠিক মেসেজটা থাকে না যে আফটার মাধ্যমিক পাস বা আফটার গ্র্যাজুয়েশন, আফটার এইচএস স্টুডেন্টটা কোন বিষয়টাকে বেছে নিয়ে পড়াশোনাটা করবে। তো এইটাকে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যই কিন্তু আমাদের এই এডুকেশন হাবটা তৈরি করা হয়েছে। এর মধ্যে আমাদের বিশিষ্ট জ্ঞানীগুণীজন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন স্তরের মানুষ এর মধ্যে যুক্ত রয়েছেন। তো যে কোনো শিক্ষা বিষয়ে শিক্ষা সংক্রান্ত সমস্যা সংক্রান্ত যে সমস্ত সমস্যা বলুন বা পজিটিভ যে দিকগুলো রয়েছে, কোন শিক্ষাটার মধ্যে কি পজিটিভ দিক রয়েছে, সেটাকে কিভাবে তারা আসতে পারবে সেই জায়গায়, বা কোন ছাত্রছাত্রীর ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে প্রথম দিকে একটা কথা বলেছিলাম, দেখবেন প্রত্যেকটা স্টুডেন্টের শিশুকাল থেকে দেখবেন একটা মেন্টালিটি থাকে, মানসিকতা থাকে, ডক্টরস বানবো, কেউ বলে যে কেউ আমি ইঞ্জিনিয়ার্স হব, এই যে ব্যাপারটা নিয়ে। আবার ইঞ্জিনিয়ারিং যে লেভেলগুলো রয়েছে, বিভিন্ন ভাগগুলো রয়েছে, যেটা বললাম, কেউ সিভিলটাকে ভালোবাসছে, কনস্ট্রাকশন ভালোবাসে, দেখবেন ছোটোবেলা থেকে ঘর বাড়ি তৈরি করছে, বিভিন্ন রকম থার্মোকল কেটে 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 ঘর বাড়ির ডিজাইন করছে, কনস্ট্রাকশনের ডিজাইন কনসেপ্ট তার মধ্যে। কিছুক্ষণ আগে বলছিলাম যেটা ইলেকট্রনিক্স নিয়ে সে ভালোবাসে, কেউ মেশিন পত্র নিয়ে নাড়াঘাটা করতে ভালোবাসে। তো এইটাকে কাউন্সিলিংয়ের একটা দরকার হয় স্টুডেন্টদেরকে। তো সেইটাকে সঠিক কাউন্সিলিং করে আমরা কোন শিক্ষা ব্যবস্থাটার আমরা তাকে প্রোভাইড করতে পারবো, এটা হচ্ছে এই মাধ্যম দিয়ে, বিভিন্ন এই মাধ্যমগুলোকে দিয়ে আমরা সবসময় সচেতন করা বা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা বিভিন্ন পেরেন্টস, স্টুডেন্ট এদেরকে আমরা ইনভলভ করার চেষ্টা করছি। এটাই হচ্ছে আমাদের কিন্তু দিক। খুব সুন্দর স্যার, খুব আমরা আনন্দিত আমাদের বিকাশ টক্স এই প্রোগ্রামে, যেটা আমাদের প্রতিদিন চলছে কন্টিনিউ, এবং আগামী দুর্গোৎসব আমাদের শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই আনন্দের মধ্যে উপভোগ করবেন সমস্ত সময়টাকে। আমি বলবো যে কিছু সময় অন্তত আমাদের জন্য রাখবেন আপনাদের সকলের মঙ্গল কামনার্থে, এবং এই যে আমরা স্বনামধন্য শিক্ষকদেরকে আমাদের পাশে পাচ্ছি, আজকে যেমন পেয়েছি শ্রদ্ধেয় শিক্ষক অমেয় কুমার দাস মহাশয়কে আমাদের পাশে পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত, কারণ ওনার মুখ থেকে আজকের দিনে দাঁড়িয়ে প্রযুক্তিগত দিক থেকে বেশ কিছু ইম্পর্টেন্স বা গুরুত্ব আমরা শুনে নিলাম। স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য এবং এসে সকলের সামনে আমাদেরকে ওনার যে মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য। নমস্কার স্যার, আমরা ধন্যবাদ। আজকে এখানে প্রোগ্রাম শেষ করছি। নমস্কার। শ্রোতা বন্ধুদের বলবো কালকে আবার সঠিক সময়ে থাকার জন্য।